শুটিং হবে আর কি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রোগ্রামিং, ঠিক আছে? তো এই প্রোগ্রামিং এর আমরা গত ক্লাসে কিছু থিওরি পড়েছিলাম এবং কিছু প্র্যাকটিক্যাল দেখাইছিলাম সরাসরি। তো আজকেও আমরা প্রথমে কিছু থিওরি দেখিয়ে তারপরে সেকেন্ড আমাদের যে প্রোগ্রাম আজকে করব দুইটা সংখ্যার যোগ, সেই প্রোগ্রামটা আমরা দেখাবো সরাসরি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সবাই সবাই কি জি শুনতে স্যার। পাচ্ছ? ওকে। এবং তোমাদের কাউকে আমি দেখি নাই, সবাই ক্যামেরা অফ করে রাখছো। যাদের সমস্যা নেই অন করো, ঠিক আছে? যাদের কোনো প্রবলেম নেই, সবারই প্রবলেম, ঠিক আছে। দেখো, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো, আমরা আজকে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। গত ক্লাসের কিছু বিষয় নিয়ে প্রশ্ন করব। একজন একটু বলবা যে ইন্টিজার টাইপের যে ডেটা ছিল, আমরা ইন্টিজার টাইপের ডেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কয় বাইট বা বিট ছিল? একজন একটু বলো তো, সেটা কত বিটের ছিল? মানে ইন্টিজার অথবা ক্যারেক্টার কত বিটের মেমরি প্রয়োজন হয় আমাদের, ঠিক আছে? স্যার ইন্টিজার হচ্ছে 2 বাইট আর ক্যারেক্টার 1 বাইট। ক্যারেক্টার 1 বাইট, হ্যাঁ, গুড। তারপরে ফ্লোট কত বাইট? ফ্লোট টাইপের ডেটা কত বাইটের প্রয়োজন হয়? ফ্লোট হচ্ছে 4 বাইট। 4 বাইট, হ্যাঁ, ভেরি গুড, ওকে। সবাই কি বুঝতে পারছো? এই যে এখানে এটার মধ্যেই কিন্তু আছে, আমরা গত ক্লাসে কিন্তু সেটা দেখাইছিলাম, ডেটা টাইপ পড়াচ্ছিলাম আমরা, হ্যাঁ। যারা মাঝে আজকে ক্লাসে আসছো তারা হয়তো মাঝখান থেকে নাও বুঝতে পারো, এবং প্রোগ্রামিং করাবো। তো আজকে যে বিষয়টা পড়াবো তোমাদের সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিওয়ার্ডটা হচ্ছে যখন আমরা দেখবা প্রোগ্রামিং করতেছিলাম, সেখানে কিছু কিছু শব্দ আমরা লিখছিলাম, তার মধ্যে ইন্টিজার টাইপের একটা কিওয়ার্ড লিখছিলাম। যারা গত ক্লাসটা দেখছো প্লাস পরীক্ষা দিয়েছো, সেই ইন্টিজার তো সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডের সংজ্ঞাটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো, কিওয়ার্ড হলো একটি প্রোগ্রামিং ভাষার পূর্ব নির্ধারিত সংরক্ষিত কিছু শব্দ। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যদি আমি তোমাদেরকে ধরো এরকম কোনো শব্দ বলি যে হাউ আর ইউ, তাহলে শব্দটা দিয়ে আমরা কি বোঝাই? যে আপনি কেমন আছেন, একটা একটা ভালো, তাই না? এখন এই শব্দটা দিয়ে কি অন্য, যদি কেউ অন্য কিছু বোঝাতে চাইস, তাহলে কি তোমরা সেটা বুঝবা? বুঝবা না কিন্তু। অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তাহলে এটা দিয়ে তো তুমি বুঝবা না যে তুমি কি খেয়েছো, সেটা কি বুঝবা? তা কিন্তু বুঝবা না। তাহলে হাউ আর ইউ, ইংরেজি যখন গ্রামার তৈরি হয়েছে এবং এই শব্দগুলো দিয়ে বাংলাতে এটাই বুঝিয়েছে যে হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো, তাই না? এটা দিয়ে কিন্তু বুঝাবে না যে তুমি ভাত বা কিছু খেয়েছো কিনা। তো ঠিক কম্পিউটারের মধ্যেও এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোর সুনির্ধারিত কিছু অর্থ আছে এবং সুনির্ধারিত কিছু কাজ আছে, ঠিক আছে? সেইগুলোকে আমরা বলি কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড হলো একটি প্রোগ্রামিং ভাষার পূর্ব নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ। যেমন ইংরেজিতে সংরক্ষিত অনেক শব্দ আছে। যেমন আমি যদি বলি ভাত, অর্থাৎ এটা রাইস মিন করি। আবার যদি বলি হাউ, মানে হাউ আর ইউ, ইউ দ্বারা তুমি মিন করি। তো এইরকম কিন্তু এগুলোকে বলা হয় ইংরেজির কিন্তু আমাদের সংরক্ষিত ওয়ার্ড। ঠিক প্রোগ্রামিংও একটা ভাষা, তো এর মধ্যেও কিছু সংরক্ষিত ওয়ার্ড আছে। যেমন ইংরেজির কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা আছে যে এতগুলো যে এই শব্দ আছে বা ওয়ার্ড আছে, এরকম কিন্তু কোনো কিছু নেই। তো ঠিক কিন্তু আবার সি প্রোগ্রামিং যে ভাষা তৈরি করেছে, যে আমাদের এই ভাষাটা কাজ করার জন্য দিয়েছে, সে কিন্তু কিছু ওয়ার্ড সুনির্দিষ্ট করে দিয়েছে যে এই ওয়ার্ড তুমি ব্যবহার করে এই কাজটা করতে পারবা। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলি কিওয়ার্ড। তাহলে একটু বিস্তারিত দেখো, এখানে কিওয়ার্ড প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। যেহেতু কিওয়ার্ডগুলো কম্পাইলারের কাছে পরিচিত, তাই তাদেরকে চলকের নাম হিসেবে ব্যবহার করা
যায় না। চলকের নাম, যেমন আমরা গত ক্লাসের যে প্রোগ্রামটা পড়েছিলাম সেখানে লিখছিলাম, আজকে লিখবো আর কি, দেখবা সেই চলক ইউজ করব আজকে। তো সেখানে তোমরা দেখবা যে চলকটা কি, আর এখন শুধু পড়ো যে চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না। কিওয়ার্ড সব সময় ছোট হাতের অক্ষরে লেখা হয়। সি ভাষায় 32টি কিওয়ার্ড সাপোর্ট করে। এখানে কিন্তু এটা মনে রাখতে হবে তোমাদের যে সি ভাষায় কয়টি কিওয়ার্ড আছে। একজন বলো তো কয়টি কিওয়ার্ড আছে? সি ভাষায় কয়টি কিওয়ার্ড আছে? 32টি। 32টি। গুড। 32টি। হ্যাঁ হ্যাঁ, 32টি। ওকে, এখন দেখো তাহলে এইখানে এই 32টা কিওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে। ঠিক একেবারে মুখস্থ না, কয়েকবার পড়তে হবে। আর মনে রাখার কৌশল হচ্ছে, দেখো এখানে তুমি যদি এ দিয়ে কয়টা আছে, বি দিয়ে কয়টা আছে, সি দিয়ে কয়টা আছে, এরকম করে তুমি যদি মনে রাখো তাহলেও কিন্তু ইজিলি মনে রাখতে পারবে। আর যদি এলোমেলো ভাবে মনে রাখো তাহলে মনে রাখতে পারবে না। যেমন আমি যদি বলি এ দিয়ে আছে একটা, সেটা কি? অটো, এ ইউটি ও, অটো। ওকে, তারপরে বি দিয়ে আছে কয়টা? একটা, তাহলে ব্রেক। ওকে, সি দিয়ে আছে কয়টা? 1 2 3 4, চারটা, কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, কন্টিনিউ। তাহলে এইগুলো, এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো কিন্তু সুনির্দিষ্ট কাজ আছে এগুলোর। আমরা যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামে এগুলো দেখব তখন। আপাতত তুমি এটা মনে রাখো, অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার, CHAR এটা ক্যারেক্টার বোঝায়, কনস্ট্যান্ট, CONST কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিতে ডিফল্ট, ডু ডাবল, তাহলে ডি দিয়ে তিনটা, ই দিয়ে ইলস, ইনাম, এক্সটার্ন, এফ দিয়ে দুইটা, এফ দিয়ে ফ্লোট, ফর, জি দিয়ে গোটো, আই দিয়ে ইফ এবং ইন্টিজার। তো আমরা যে প্রোগ্রামটা আজকে ব্যবহার করব সেটা ইন্টিজার একটা কিওয়ার্ড আসবে, সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব। তো একটু পরে সেটা আমি দেখাবো। তারপরে লং, রেজিস্টার, রিটার্ন, শর্ট। এখন এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়? কোশ্চেন হয় এরকম যে বলবে নিচের কোনটি কিওয়ার্ড নয়। তাহলে আমি আবার বলছি, নিচের কোনটি কিওয়ার্ড নয়। তাহলে এখান থেকে ধরো তিনটা তুলে দিল আর বাহিরে থেকে একটা দিল, তাহলে কিন্তু তুমি যদি এইগুলো না জানো, অর্থাৎ এই তিনটা তুমি কিন্তু চিনবা না। ওকে, এই জন্য তোমাদেরকে এইভাবে একটু মনে রাখতে হবে যে এগুলো কিন্তু আমরা সব ব্যবহার করব না, তোমাদের সিলেবাসে যে আছে সেখানে এতগুলো ব্যবহার লাগবে না, কিন্তু এই MCQ কোশ্চেনের জন্য তোমাদের এগুলো একটু জানা থাকতে হবে। ওকে, তাহলে অটো, ব্রেক, কেস কিছু কিছু লাগবে আমাদের এখানে। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসবে বলতো, যে কোনটি কিওয়ার্ড নয়, সেভাবে আসতে পারে। আবার হতে পারে যে কোনটি কিওয়ার্ড, সি এর কিওয়ার্ড নিচের কোনটি। তাহলে এই 32টার মধ্যেই সেগুলো থাকবে। ওকে, আর কারো কোশ্চেন আছে কিওয়ার্ডের মধ্যে? কিওয়ার্ড থেকে কেউ কোনো কোশ্চেন করতে চাও? যদি থাকে একজন স্যার একটু বলো। বইয়ে তো হ্যাঁ, বইয়ে তো স্যার বইয়ে একটা জায়গায় লেখা আছে যে 63টি কিওয়ার্ড আছে। এটা সি ভাষায় সাপোর্ট করবে না, ওটা সি প্লাস সহ আছে। তুমি এই জি জি জি। 32টাই তুমি, ওটা সি প্লাস সহ। ওকে, আর এটা শুধু সি, আর ওটা হলো সি, সি প্লাস, দুইটা ভাষা মিলে অতগুলো আছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো বলো তো? নেই? তাহলে একজন বলো তো কিওয়ার্ড কি, কে বলবা? কোনো কোশ্চেন নেই? তোমাদের পার্টিসিপেন্ট অনেক কম, কারণ কি? একজন একটু বলো তো, কারণটা বলো তো। তার মানে ওই যে আমি পরে অ্যাটেন্ডেন্স নেই এই কারণে? বলতে পারি না তো স্যার। মনে হয় তাহলে বিকল্প ব্যবস্থা নিতে হবে আর কি। ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন নেই এখানে, আমরা কি প্রোগ্রাম শুরু করতে পারি? সি প্রোগ্রাম। জি স্যার। ওকে, আচ্ছা তোমরা কিভাবে প্র্যাকটিস করবা এইটা নিয়ে একটু কথা বলে নেই। তোমাদের যাদের স্মার্টফোন আছে, খেয়াল করো, যাদের স্মার্টফোন আছে তারা অ্যাপস নামিয়ে নিবা। সবারই স্মার্টফোন আছে আশা করছি, যেহেতু সবাই ক্লাস করতেছ।
তোমরা এই ফোনে যদি কম্পিউটারে না পারো তাহলে ফোনে এটা প্র্যাকটিস করতে পারবা কিছু কিছু। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। সেই অ্যাপস ওখানে সার্চ দিবা কোড ব্লক, প্লে স্টোরে গিয়ে কি করবা, কোড ব্লক নামে একটা অ্যাপস আছে সেটা সার্চ দিবা। পারবা সবাই? জি কোড স্যার। ব্লক। আচ্ছা, তাহলে আমাকে কিন্তু এই যার যার অর্থাৎ ইনবক্সে এটা নামিয়ে স্ক্রিনশট দিবা। ওকে, আমি একটু দেখবো যে তোমরা কারা কারা করেছো। তাহলে আমরা এখন শেয়ার স্টপ করে দিচ্ছি। এখানে আমরা আজকে প্রোগ্রাম করব, তোমরা লেখো খাতায় যে যে কোনো দুইটি সংখ্যার যোগ ফরম্যাটের প্রোগ্রাম। তাহলে দেখো আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে না? এখানে দেখো কোড ব্লক নামে একটা, আমার এখানে কিন্তু একটা কম্পাইলার আছে যে ল্যাপটপে, এটা অনেক ভারী, একটু সময় লাগবে। এই যে এটা দেখো, দেখা যাচ্ছে কোড ব্লক। তাহলে আমি সেটা অন করতেছি। এই প্রোগ্রাম থেকে কিন্তু আমি অনেক কোশ্চেন ধরবো, তোমরা একটু খুব মনোযোগ সহকারে প্রশ্ন করবা এবং বোঝার চেষ্টা করবা। ওকে, হ্যাঁ। তাহলে শুরুটা কিভাবে করব? শুরুটা হচ্ছে ফাইলে গিয়ে নিউ ওপেন করবা। দেখো আমি আবার দেখাচ্ছি, ফাইল, নিউ, এমটি ফাইল। ওকে, এখন দেখো এটাকে আগে তোমাদের সেভ করতে হবে, পরেও সেভ করতে পারবা, কিন্তু আমি চাচ্ছি সেভ করা। তাহলে অ্যাড নামে আমি আজকে এই প্রোগ্রামটা করব। এই দেখো অ্যাড হয়ে গেছে। এখানে একটা কোশ্চেন আসে, খেয়াল করো। আমি দিয়েছিলাম, তোমাদের পারছো কিনা জানি না গত পরীক্ষায়, যে সি এর এক্সটেনশন ফাইলটার নাম কি? কেউ একজন বলো তো। সি এর এক্সটেনশন ফাইল ছিল ডট সিপিপি। শক্তি, শক্তি বলো তো, জি মনে আছে স্যার। এটা? যে এক্সটেনশন ফাইলটার নাম ছিল কি? না স্যার, আমি তো মনে হচ্ছে প্রথমবার শুনছি। আচ্ছা, প্রথমবার। ওখানে গত পরীক্ষা দাও নাই তুমি, গত ক্লাসের পরীক্ষাটা ডট সিপি। ক্লাস করে। আচ্ছা, তাহলে পরীক্ষাটা আজকে দিতে পারবা, গত ক্লাসের আর কি। ডট সিপিপি, এই যে দেখো, এই যে অ্যাড নামে একটা ফাইল হয়েছে না এখানে, এখানে কিন্তু দেখো এই যে ডট সিপিপি, এটার এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে, দেখো প্রত্যেকটার ফাইলেরই একটা এক্সটেনশন আছে। যেমন ডট জেপিজি, তোমরা যখন ছবি তোলো ক্যামেরার মধ্যে দেখবা ডট জেপিজি। আবার কোনো পিডিএফ ফাইল থাকলে ডট পিডিএফ। এটাকে বলা হয় ডটের পর যা থাকবে সেটা হচ্ছে এটার এক্সটেনশন। তাহলে এই ডটের পর এখানে আছে শুধু সি দেখা যাচ্ছে, কিন্তু আছে সিপিপি, মনে থাকবে? আচ্ছা, এটার ফুল ফর্ম কিছু আছে নাকি না এটা না, এইভাবে? কোনরূপ নেই, শুধু এক্সটেনশন ফাইল। ঠিক আছে, এখন এটা আমরা কেন আছে? কেন আছে, যেমন যখন এই সফটওয়্যার তৈরি করা হয়, যেমন আমি এই সফটওয়্যার ব্যবহার করতেছি, এই সফটওয়্যারের যখন তৈরি করা হয় তখনই এই ফাইলটা ওখানে ডিফল্ট করে দিয়েছে অলরেডি। যখন তুমি একটা অ্যাপস তৈরি করবা, এটা প্রোগ্রামিং এর ভাষায় যারা প্রোগ্রামার তারা বুঝবে, তোমরা হয়তো বুঝবা না। যেমন তোমরা ছবি তোলো না ক্যামেরায়, জি স্যার। ওটা কি ফাইল? সেটা জেপিজি ফাইল। তাহলে ওই ও, জেপিজি কেন হয় জানো? সেটা জেপিজির একটা পূর্ণরূপ আছে অবশ্য, পিডিএফ এর একটা পূর্ণরূপ আছে, পোর্টেবল মানে এক একটার জন্য এক একটা এক্সটেনশন। এক্সটেনশন। গুড, এই তো বুঝতে পারছো। এখন ধরো এক্সটেনশন, যেমন আমরা অনেক সময় একটা এক্সাম্পল যদি দেই, তুমি এই কলেজের স্টুডেন্ট, সেটা কিভাবে বুঝবো আমরা? বাইরে গিয়ে কিভাবে চিনবো সেটা? তোমার আইডি কার্ড আছে, তাই না, যে তুমি এই কলেজের একটা স্টুডেন্ট। তো আমি যা লিখতেছি এটা যে একটা প্রোগ্রাম বা প্রোগ্রাম ফাইল, যেমন এখানে আমি অনেক শব্দ লিখবো, এটা কি হিসেবে লিখতেছি? এটা প্রোগ্রামিং হিসেবে লিখতেছি, তার একটা আইডি থাকতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তুমি যে একটা ছবি জি তুললা, স্যার। এটা কি হিসেবে থাকবে? জেপিজি থাকবে, ছবি ফরম্যাটে থাকবে। তো আইডিও চিন্তা করতে পারো এরকম। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রাম শুরু করি। তাহলে প্রোগ্রামটা একজন বলো তো,
গত ক্লাস করেছো কে? সুপ্তি কি গত ক্লাস করেছিলা? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি একটু বলো তো এখানে আমরা কি লিখছিলাম, একটা প্রোগ্রামের স্ট্রাকচার কি ছিল? ফার্স্টে হ্যাশট্যাগ হ্যাঁ, ইনক্লুড দিতে হবে, ইনক্লুড, হ্যাঁ, তারপরে কি ছিল? তারপরে গ্রেটার দেন চিহ্ন, হ্যাঁ, গ্রেটার দেন চিহ্ন, গুড। দেখো গ্রেটার দেন, stdio হ্যাঁ, stdio ডট tdio এইচ। ডট এইচ। আচ্ছা, এটার একটা তারপরে পূর্ণরূপ আছে, জি স্যার, এসটিডি, এটার নামটা কি ছিল মনে আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, হ্যাঁ, গুড। আর ডট এইচ, এই দেখেন ডট এইচ লিখছে না? হেডেড ফাইল। হ্যাঁ, হেডার ফাইল, গুড। এখন তারপরে আমরা এখন দেখব ইন্টিজার, এটা কি মেইন ফাংশন। আচ্ছা, আমরা গত ক্লাসে শুধু প্রিন্টএফ ফাংশনের কাজ করেছিলাম, তাই না সত্যি? জি স্যার। ওকে, আজকে কিন্তু আমরা স্ক্যানএফ ফাংশনের কাজও করব। এখন তাহলে গত ক্লাসের একটু রিভাইজ করো। প্রজ্ঞা আছো? প্রজ্ঞা, প্রজ্ঞা আছো? জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো গত ক্লাসে প্রিন্টএফে যে আমরা কাজ করেছিলাম ফাংশনের, সেই প্রিন্টএফ ফাংশনের কাজটা কি ছিল? মনে নেই না? আচ্ছা, সি প্রোগ্রামিং কিন্তু না বুঝলে একটি বিরক্তিকর আর কি সাবজেক্ট সি প্রোগ্রামিং এই অংশ, এবং ক্লাসও একটু বিরক্তিকর অনেকে হয়তো লাগতে পারে। এই জন্য একটু যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে ক্লাস করে মজা পাবা, এবং এটা খুবই ইন্টারেস্টিং, গেম খেলার মতো আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো, আমরা প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো, এটা লিখে রাখো, এটা আসে পরীক্ষায়, লিখে রাখো। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো। ওকে, তাহলে এখন আমরা স্ট্রাকচারটা লিখে ফেললাম। দেখো, হ্যাঁ, কিছু বললা কেউ? ওকে, এখন দেখো আমরা লিখবো হচ্ছে দুইটি সংখ্যার যোগফলের প্রোগ্রাম। তাহলে আমরা ইন্টিজার একটা সংখ্যা নিলাম এ, কমা আরেকটা সংখ্যা নিলাম বি, কমা আরেকটা সংখ্যা নিলাম সাম। এখন এইটার একটু বিশ্লেষণ বলে নেই। আমরা একটু আগে যে কিওয়ার্ড পড়েছিলাম, শুনতেছ সবাই? একটু জি আগে যে স্যার। কিওয়ার্ড পড়েছিলাম, ইন্টিজার নামে একটা কিওয়ার্ড ছিল, খেয়াল করো। সেই ইন্টিজার একটা কিওয়ার্ড, আর এর নাম হচ্ছে একটা এ, একটা বি, একটা সাম। এখন প্রশ্ন হচ্ছে, যারা সায়েন্সে পড়ো তাদের কাছে, সেটা হচ্ছে, ধরো আমি দুইটা সংখ্যা নিব, এই দুইটা সংখ্যার যোগফল করলাম। এখন এখানে ইনপুট কি আর আউটপুট কি, কেউ কি বলতে পারবা? যে দুটো সংখ্যা নিব ওইটা আউটপুট, না ওটা ইনপুট হবে, আর যেটা পাবো সেটা আউটপুট হবে না? হ্যাঁ, গুড, এই তো পারছো। এখন এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি যে সংখ্যা দুইটা নিলা, এটা নেওয়ার জন্য আলাদা একটা জায়গার দরকার হয়। খেয়াল করো আমি কি বলছি। যে সংখ্যা দুইটা তুমি নিলা, সেই সংখ্যা নেওয়ার জন্য অর্থাৎ রাখার জন্য একটা জায়গার দরকার হয়, যেই জায়গাগুলোকে আমরা স্বাভাবিকভাবে বলি চলক। সেটাকে কি বলি? চলক। আর এইটা আউটপুট রাখার জন্য একটা জায়গা দরকার হয়, তাহলে সেটাও কিন্তু চলক। এই যে জায়গা তুমি নিলা, এই জায়গা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের তিনটা জায়গা দরকার হচ্ছে না? দুইটা ইনপুট রাখার জন্য আর একটা আউটপুট রাখার জন্য। খেয়াল করো আমি আবার বলতেছি, আমরা যে দুইটা ইনপুট নিচ্ছি, সেই নেওয়ার জন্য আলাদা একটা জায়গা দরকার হয় মেমোরিতে। ওকে, আর আউটপুটটা যেখান থেকে আসছে সেই আউটপুটটা রাখার জন্য একটা জায়গা দরকার হয়। তাহলে কয়টা জায়গা দরকার হলো? দুইটা সংখ্যা যোগের জন্য আমার কয়টা জায়গা দরকার? আবার বলা একজন। একটা। একটা কেন? একটা সংখ্যার জন্য তিনটা। একটা, তিনটা, এই তো গুড। তাহলে কয়টা জায়গা দরকার? তিনটা, গুড। তিনটা। হ্যাঁ, এখন দেখো সেই তিনটা জায়গা আমি নিয়ে নিলাম, একটা হলো এ, আর একটা হলো বি, আর একটা হলো সাম। তাহলে কয়টা জায়গা নিলাম? তিনটা।
এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা জায়গার মধ্যে আমি কোন টাইপের ডেটা রাখবো। খেয়াল করো, এই তিনটার মধ্যে আমাদের কোন টাইপের ডেটা থাকবে। তাহলে এই ডেটার টাইপটা তোমাকে আগে উল্লেখ করে দিতে হবে। আমি কি বোঝাতে পারছি? যেমন আমরা যখন তোমাদের জন্য রুম ডিফাইন করি যে এটা একাদশ শ্রেণী, এটা দ্বাদশ শ্রেণী, এটা কি ধরো ক্লাস 10, তো এরকম রুমের সামনে লেখা থাকে না একাদশ, রুম তো সবই। তোমাদের ক্লাসটা চেনার জন্য কি, অর্থাৎ আমি এখানে একাদশ শ্রেণীর ছাত্রীদের বসাবো, তখন আমরা কি করি, রুমের সামনে একটা ডিফাইন করে দেই এটা একাদশ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তুমি যে সংখ্যাগুলা নিবা, খেয়াল করো, তুমি যে সংখ্যাগুলা নিবা সেই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা নিবা না ভগ্নাংশ নিবা? একজন বলো তো, তুমি যে সংখ্যাটা যেহেতু আমি নিবা, ইন্টিজার হ্যাঁ, টিচার দেওয়া যদি মানে পূর্ণ সংখ্যা নিতে চাও, খেয়াল করো, যদি পূর্ণ সংখ্যা নিতে চাও তাহলে তার টাইপ হচ্ছে, ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তার ডেটা টাইপটা কি হবে? ইন্টিজার। ইন্টিজার মানে আমরা পড়ে আসছি কিন্তু পূর্ণ সংখ্যার জন্য। আর যদি তুমি ডেটা অর্থাৎ যে সংখ্যাগুলো নিতে চাও সেটা যদি ভগ্নাংশ আকারে নাও, তাহলে তার আগে তাহলে দিতে সেটা হবে ফ্লোট হবে। ফ্লোট ইউজ করতে হবে। গুড, ক্লিয়ার সবাই এই বিষয়টা? দেখো প্রথম লাইনটা, প্রথম স্টেটমেন্টটা আমি এখানে যে লিখলাম, ধরো আমি দুইটা সংখ্যা নিব ইনপুট হিসেবে আর তার আউটপুট হিসেবে একটা সংখ্যা পাবো, তাহলে আমাদের টোটাল তিনটা মেমরি বা জায়গা দরকার হবে। এইগুলোকে আমরা বলি চলক। এ একটা চলক, বি একটা চলক, আর একটা সাম চলক। তাহলে এ এবং বি সংখ্যার মধ্যে ইনপুট নিব আর সামের মধ্যে আমাদের আউটপুট রাখবো। তাহলে মোট তিনটা জায়গা আমাদের ডিফাইন করতে হবে, অর্থাৎ তিনটা জায়গাকে আগেই তোমাকে ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ তিনটা চলক ডিক্লেয়ার করতে হবে। এখন চলক ডিক্লেয়ার করার আগে তার টাইপ তোমাকে দিতে হবে। এখন চলকটা আমি নিয়েছি ইন্টিজার টাইপ, এজন্য ইন্টিজার লিখছি, অর্থাৎ আমি এখানে কি নিব, পূর্ণ সংখ্যাগুলো নিব। ওকে, তাহলে আমাদের চলক বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার শেষ হয়ে গেল। এখন আসো, ধরো আমি একটু লিখতে চাই, যেমন এরকম ইন্টার নাম্বার এ, তাহলে তাকে প্রিন্ট দিব, তাহলে প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব। প্রিন্ট এফ ফাংশন, দেখো এখানে ইন্টার নাম্বার, ধরো এ এর মানটা আমি নিব এখানে ছোট হাতের আমরা তাহলে এ এর মানটা কি ধরেছি সেটা লিখতে হবে না? না, আমি এখনো ধরি নাই, কিন্তু আমি কিবোর্ড থেকে নেব আমার ইচ্ছা মতো। এখানে ডিফাইন করেও দেওয়া যাবে যে এর মান 5, এর মান 10, তাহলে কি আমি ছোট করে করব আরো? আচ্ছা, এটা আগে করে নেই, তুমি যেটা করতেছো। তাহলে আমি এখন এর মান ধরে নিলাম, যে এর মান আমি নিলাম দুই ভাবেই করব আমি, যেহেতু তোমরা এটা চাচ্ছ। এর মান ধরে নিলাম, কত নিব বলো তো একজন? ধরো 78। বির মান নিলাম 45। এখন দেখো সির মান অর্থাৎ সাম নিলাম হচ্ছে, তাহলে এ প্লাস বি। প্রোগ্রামটা ছোট করে ফেললাম। ওকে, এখন দেখো এই সামটা এখন প্রিন্ট দিব, প্রিন্ট এফ। তাহলে এখন দেখো আমি লিখতে পারি সামেশন ইজ, এটা পরে বোঝাচ্ছি যে এখানে আসলে মানটা পার্সেন্টেজ ডি কেন হলো, এটা একটু পরে বোঝাচ্ছি, তোমরা আগে দেখো। স্যার ইন্টিজারের জন্য ডি হইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি হয়েছে। আচ্ছা, এই যে এইটুকুই প্রোগ্রাম, দুইটা সংখ্যার যোগের প্রোগ্রাম। আমি সংখ্যাটা আগে ডিফাইন করে দিচ্ছি, একবারে ফিক্স করে দিচ্ছি, এর মান 78, বির মান 45। এখন আমরা এটা কি করব, বিল্ড করব, অর্থাৎ কম্পাইল করব। দেখো এখানে কম্পাইল করলে নিচে যদি এরর না থাকে, নিচে কি এরর আসছে দেখা যাচ্ছে প্রজ্ঞা? না স্যার। দেখা যাচ্ছে না, তাহলে আমাদের প্রোগ্রামটা সঠিক হয়েছে, কোনো ভুল নেই। তাহলে এখন আমরা প্রোগ্রামটা রান করব। দেখো, হ্যাঁ, তাহলে সামেশন ইজ কত আসছে দেখো তো? 123। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে একটু মিলাও দেখো তো,
45 আর 78 যোগ করলে কত হয়? 123 হয় কিনা? 123 কি হয়? জি স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ। মিলছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি কিন্তু এই প্রোগ্রাম দিয়ে ওই 78 এবং 45 সংখ্যা ফিক্সড করে দিলা। ওকে, তার মানে আর তুমি ভিন্ন কোনো সংখ্যা ব্যবহার করতে পারবে না। তাহলে এই দেখো আমি এখানে অ্যাসাইন করে দিয়েছি একদম 78। এখন এমন যদি কিন্তু হয়, স্যার এখানে কি প্রিন্ট স্যার হুম বলো। এখন দেখো আরেকটা প্রিন্ট এফ কমান্ডের স্যার হ্যাঁ একটু দাঁড়ান না। হ্যাঁ দাঁড়াচ্ছি। প্রিন্ট এফ কমান্ডের ভিতরে যে সামেশন ইসটা লিখেছি এই কমান্ড হিসেবে কি সে প্লাস করে ফেলছে? না, প্লাস করেছে তাহলে এইটা, খেয়াল করো, প্লাস করেছে এইটা, অর্থাৎ এই দুইটা যুগের কাজ, প্রক্রিয়ার কাজ করেছে এই লাইনটা। খেয়াল করো, সাম আমি যে এখানে এ ইকুয়াল এ প্লাস বি দিয়েছি না, এইটা হচ্ছে প্রক্রিয়ার কাজ করছে। এখন দেখো, এখন তোমার প্রশ্নের অ্যান্সারটা দিব। এখন দেখো এইখানে তুমি যদি এ দাও, খেয়াল করো, অর্থাৎ কমার পরে এই প্রিন্টএফের এখানে যদি এ দাও, তাহলে এই যে এইখানে এ এর যে ভ্যালু সেটা প্রিন্ট করবে। খেয়াল করো, এটা কিন্তু কম্পিউটারে ভুল ধরতে পারছে না। অর্থাৎ এখানে তুমি যদি বি দাও, খেয়াল করো, এখানে যদি বি দাও তাহলে এইখানে বির মান তোমাকে দেখাবে। দেখো, এটা কিন্তু বিল্ড করলে কোনো ইরর নেই। দেখো কোনো ইরর আছে? দেখো তো, আমি এখন তোমাকে রান করে দেখাবো এটা। এটা এখন দেখো, রান করো। এখন কত আসছে? সামেশন ইজ 45। খেয়াল করো, যে প্রশ্ন করছিলা, একটু তুমি একটু আনমিউট করো। জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি আমার সাথে কথা বলবো আর কি। ওইখানে সাম যা দিয়েছিলাম সেটা কিন্তু ওখানে 123 আসছিল, তাই না? তুমি কি জি বুঝতে স্যার। পারছো? আর ওখানে এ দিলে 78 আসতো, আর আমি কি দিয়েছিলাম? বি দিয়েছিলাম, বি। এই জন্য কিন্তু দেখো 45 আসছে। এখন আমি আরেকটা জি। এ দিয়ে দেখবো, খেয়াল করো, তাহলে এ দিয়ে দেখলাম, তাহলে এখন দেখো বিল করো, কোনো ইরর নেই। তো আমরা কিন্তু ইরর সম্পর্কে 3 ধরনের ইরর কিন্তু পড়েছিলাম। এখন রান করো, সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর, এরকম পড়েছিলাম। এখন দেখো সামেশন ইজ কত আসছে? 78। তাহলে এখন কার মান প্রিন্ট দিছে? এখন এর মান প্রিন্ট দিছে। হ্যাঁ, গুড। তার মানে কি দাঁড়ালো? এই প্রিন্টএফ তুমি যা প্রিন্ট করাবা সেটাই প্রিন্ট এখানে দেখাবে। ক্লিয়ার বিষয়টা? মূল জি কাজ স্যার। হচ্ছে এই যে এখানে। এখন দেখো আমি, তাহলে আমার এখানে উচিত কি? সাম প্রিন্ট করাবো, অর্থাৎ যোগফল যেহেতু দেখাবো, এই জন্য আমি এখানে সাম দিয়ে দিলাম। ওকে, এখন দেখো জি কোনো স্যার এরর বুঝতে নেই। পারছি। এখন ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, রান করো। এখন দেখো সামেশন ইজ 123। এই যে, ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে কি, মূল কাজ হয়েছে কিন্তু এইখানে, এই প্রক্রিয়া হয়েছে এখানে, আর এটা হচ্ছে আউটপুট, জাস্ট আউটপুট দেখানোর জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন বলো তো এখানে পার্সেন্টেজ ডি কেন দিলাম? অর্থাৎ তুমি যেই সংখ্যাটা, অর্থাৎ যে চলকের মানটা প্রিন্ট দিবা, খেয়াল করো, যেই চলকের মানটা তুমি দেখাবা, যেহেতু আমি দেখাবো সামের মান, অর্থাৎ সাম এ প্লাস বি, এই মানটা এখানে এসে যা হবে সেটা আমি প্রিন্ট দেবো। তাহলে সাম মানটা তুমি এখানে যে ডিক্লেয়ার করেছিলা সেখানে কোন টাইপ লিখছিলা? ইন্টিজার টাইপ, সেটা কি লিখছিলা? ইন্টিজার টাইপ। এখন ইন্টিজার টাইপ ভেরিয়েবল হলে সেখানে পার্সেন্টেজ ডি হয়, আর যদি এখানে ফ্লোট টাইপের ভেরিয়েবল দিতাম তাহলে এখানে দিতাম এফ। তাহলে পার্সেন্টেজ এফ। এফ এফ। এখন আমি এটাই ফ্লোট দিয়ে দিব। ওকে, এটাই দেখো ফ্লোট। ফ্লোট দিলে এরর আসবে না, কারণ আমি তো হ্যাঁ এখানে দশমিক বা ভগ্নাংশ হ্যাঁ, নেই। এখন দেখো আমি এফ দিব। এখন আমি এখানে পয়েন্ট দিয়ে দিলাম 00, কোনো সমস্যা নেই। পয়েন্ট দিলাম, ধরো এখানে আরেকটা দিলাম 00। তাহলে এখন দেখো কোনো ইরর আসবে না কিন্তু। দেখো কোনো ইরর আর 1 ইরর না, ও ফ্লোট বানানটা ভুল হয়েছে, দেখো ও এ টি। ওকে, এখন দেখো কোনো ইরর আসবে না। এই যে দেখো, এখন আমি রান করলাম।
এখন দেখো, দেখছো সবাই 125 দশমিক, দেখো দশমিকের পরের ভ্যালুগুলা কিন্তু চলে আসছে। সবাই ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি এখানে যদি দেই 75, ওকে, আর এখানে যদি দেই ধরো 20, তাহলে দেখো মানটা কি আসে। আবার বিল্ড, তাহলে এখন আমরা রান করব। দেখো ওই দশমিকের পরে কিন্তু অংশটা চলে আসছে, দেখো এই যে 0.949995। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে ফ্লোট টাইপের কোনগুলা আর ইন্টিজার কখন আমাদের নিতে হবে। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে এই মানটা আমি তো নিলাম ফিক্সড করে, তো এই মানটা কিন্তু আমরা ফিক্সড না করে স্ক্যানএফ দিয়ে একটা ফাংশন আছে, সেই ফাংশন ব্যবহার করে এই মানটা আমরা নিতে পারি। এখন এর পরিবর্তে আমরা সেই স্ক্যানএফ ফাংশন দিয়ে এই মানটা নিব, স্ক্যান এফ। দেখো, অর্থাৎ তখন আমরা যে কোনো মান নিতে পারবো। তাহলে এখন পার্সেন্টেজ ডি না এফ নিব। আচ্ছা, এফ দিয়ে করি, হ্যাঁ ইন্টিজার দিয়ে করি, তাহলে সুবিধা হবে। এখানেও ডি দেই। এখন তাহলে দেখো পার্সেন্টেজ ডি, স্ক্যানএফ ফাংশনের ফরম্যাট হচ্ছে এরকম, ডাবল কোটেশনের ভিতরে এটা তোমাকে ফরম্যাট দিতে হবে। আর এইখানে কমা দিয়ে, খেয়াল করো এখানে কমা দিয়ে এন্ড যে ভেরিয়েবলের মান নিবে, আমি কার মান নিব এখন, এর মান নিব, এই যে এর মান, তাহলে এন্ড এ, খেয়াল করো এন্ড এ। ওকে, আমি তাহলে কিন্তু এর মান কিবোর্ড থেকে নিতে পারবো। ঠিক এইটা অনুরূপ ভাবে আমি ফিক্সড না করে কিবোর্ড থেকে, অর্থাৎ আমার ইচ্ছা মতো ক্যালকুলেটরের মতো তোমরা মানটা নিতে পারবা। তাহলে এখানে পার্সেন্টেজ ডি, এখানে কমা এন্ড বি। ওকে, এখন তাহলে দেখো আমি মানটা নিয়ে ফেললাম। এখন দেখি আমি এটাকে বিল্ড করে দেখি, দেখো কোনো এরর নেই। ওকে, তাহলে এটা এখন রান করো, রান করো। হ্যাঁ, এখন ধরো এই যে আমি একটা মান নিলাম, দুইবার নিতে হবে অবশ্য। দেখো আবার আসবে, দেখো স্যার 45। আমরা স্ক্যানএফ এর দুইটা ভ্যালু একসাথে লিখতে পারতাম না, মানে হ্যাঁ 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 হ্যাঁ, মানে গুড, হ্যাঁ হ্যাঁ লিখতে নিচে পারতাম। না আমি করে আমি একসাথে করে বোঝানোর জন্য আলাদা করে লিখছি, গুড, পারতাম। আচ্ছা। তাহলে দেখেন 7। এখন দেখছো আসছে, সবাই দেখতে পাচ্ছ এখন? স্যার আমি না এখন এটা বুঝি নাই। এটা বুঝো নাই? আচ্ছা, দেখো না। আমরা এখানে এর মানটা ফিক্স করে দিয়েছিলাম, এখানে দেখো আমি আলাদা বোঝানোর জন্য, এর মান এখানে ফিক্স ছিল এইরকম, তাই না 78, এর মান এখানে বি এর মানটা ফিক্স ছিল 45। এখন এই ফিক্স করে দিলে তুমি তো তোমার ইচ্ছা মতো যোগ করতে পারতেছো না। আমার ইচ্ছা মতো যোগ করার জন্য আমরা এই কাজটাই স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে করছি। এটা হচ্ছে স্ক্যানএফ। আমরা ফাংশনের সংজ্ঞায় কি জানি, এরকম যখন কারো শেষে কোন ওয়ার্ডের শেষে এরকম ডাবল ব্র্যাকেট থাকে তখন সেটা কি ফাংশন হয়। তো এই ফাংশনটা আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করছি। আচ্ছা, তোমাদের মনে হয় এই ক্লাসটা শেষ হয়ে যাবে, হ্যাঁ আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব, আমাকে মনে করে দিবা যদি শেষ হয়ে যায়। তাহলে এখানে দেখো এই স্ক্যানএফ ফাংশনটা দিয়ে এ এবং বি এর ভ্যালুটা আমরা কিবোর্ড থেকে নিতে পারবো, জাস্ট এটার জন্য। সবাই কি বুঝতে পারছো যে প্রশ্ন করেছিলাম? মানে আমি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। যদি এটা এভাবে রান করার পরে আমি পরবর্তীতে যে ইনপুট দিয়ে তারপরে আমি রেজাল্ট পেতে পারবো। পেতে পারবা, হ্যাঁ হ্যাঁ গুড। এবং ও আচ্ছা যতবারই তুমি রান করবা ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে তুমি টেস্ট করতে পারবা। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে এটা আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, কোশ্চেন নেই। তাহলে আর কে আছো? তুমি তুমি কে কোশ্চেন করছিলে, তোমার নামটা কি? স্যার সুপ্তি। সুপ্তি, ও আচ্ছা। আর প্রজ্ঞা কোনো কোশ্চেন?